গ্রেফতারের ১৫ ঘণ্টা পর জামিনে মুক্তি পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদি হাসান। সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক আব্দুল মান্নান তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৭টায় শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদিকে আদালতে নিয়ে যায় পুলিশ। আদালত থেকে ছাড়া পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা আনন্দ মিছিল করে। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এর আগে বৃহস্পতিবার রাতে জুলাই যোদ্ধা শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি এনামুল হক নয়নকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার তাকে ছাড়িয়ে আনতে গেলে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মাহদি হাসানের। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে তুমুল সমালোচনা হয়। ভারতে নয়, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় দেখতে চান আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই দাবি জানান তিনি। এমন ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে আইসিসিকে আজ চিঠি দেওয়ার কথা বিসিবির। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশ ভারত সম্পর্ক অবনতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। নজিরবিহীন এমন ঘটনায় নিন্দার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে যেতে পারে না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিমের বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে হয় না। গোলামির দিন শেষ উল্লেখ করে আসিফ নজরুল আরও লেখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশে যেন আইপিএল খেলার সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। কোন অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেওয়া হবে না। আসিফ নজরুলের সঙ্গে একমত প্রকাশ করে এমন ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এই ঘটনায় দেশের নাগরিকরা ঘৃণার রাজনীতি দেখছেন বলে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, আগামীতে বাংলাদেশের ক্রিকেট কিংবা ফুটবল দল ভারতের মাটিতে কতটা নিরাপদ। আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করার পক্ষেও মত দিয়েছেন তিনি। এদিকে আইসিসির কাছে ৩ বিষয়ে চিঠি দিতে যাচ্ছে বিসিবি। শনিবার রাতে জরুরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ১৭ জন পরিচালকদের মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেটারদের নিরাপত্তা, মুস্তাফিজের সঙ্গে ঘটে যাওয়া বিষয় এবং খেলোয়াড় ব্যতীত বোর্ড পরিচালক, দর্শক ও গণমাধ্যমের নিরাপত্তার বিষয়ে আইসিসির সিকিউরিটি ইউনিটকে মেইল করবে বিসিবি। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করায় মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। অন্যদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই দুই ঘটনায় সকাল থেকেই রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড় ও পান্থপথ সড়কে রোববার সকালে অবস্থান নেয় বসুন্ধরা মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা। এতে যান চলাচলে বিঘ্ন হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে অবস্থানরত ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাস্তায় অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় কয়েকজন ব্যবসায়ীকে আটকও করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের আর ভালো লাগে না, আমরা দুই দেশে নাগরিক ভাই, ঘুরে কি হবে? এনআইআর যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব, যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে, কিন্তু এর জন্য 1 বছর ক্যাম্পেইন করেন। আমার একটাই দাবি, তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে
ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপার্স করে দিচ্ছি। সংখ্যাটা এখনও জানি না, তবে আমরা বেশ কয়েকজনকে এখন পর্যন্ত আটক করেছি। 1 জানুয়ারি থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে এনইআইআর কার্যকর করে সরকার। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশপাশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ব্লকেট কর্মসূচি পালন করে। আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই। পুলিশ জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে তদন্ত চলছে। আমরা কিন্তু ছাত্রদেরকে কিন্তু আশ্বস্ত করেছি যে ডিবি তার তদন্ত পাওয়ার পরে তারা যে খুবই আন্তরিক, তারা যে কাজ করছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় থাকুক না কেন তাদেরকে কিন্তু আমরা ধরার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব, এটা কিন্তু তাদেরকে আমরা বুঝিয়েছি। সড়ক অবরোধের কারণে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই ওই দিক দিয়ে জ্যাম, ওই দিক দিয়ে ঘুরে এলাম, ওই দিক দিয়ে রাস্তা আটকানো, এই দিক দিয়ে আইসি, এই দিক দিয়েও আটকাই দিচ্ছে। তাহলে আমরা এখন কি করবো? আমাদের এখন সিএনজি নিয়ে এই জায়গায় বসে আছি, তা আমাদের এগুলো ক্ষতি না? প্রায় 2-3 ঘন্টা ধরে বসে আছি। মানুষের যে অবস্থা, মানুষের যে হয়রানি করতেছে, এটা সরকারের প্রতি দৃষ্টি দিচ্ছি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। জামায়াত ও জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে 4টি আসনে 10 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডক্টর AKM ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, খুলনার 6টি সংসদীয় আসনে মোট 46 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে 35 জনের মনোনয়ন বৈধ এবং 11 জনের মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। আমাদের এখানে একটা আবেদন দিলে আমরা আজকেই নকল দিয়ে দিতে পারবো। ফেনীর 3টি আসনে জমা দেওয়া 35টি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 22 জনের মনোনয়ন বৈধ ও 12 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জের 3টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রমে সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এম ওসমান ফারুক সহ 17 জনকে বৈধ ঘোষণা এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু সহ 14 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মানিকগঞ্জের 3টি সংসদীয় আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য SM আব্দুল মান্নান সহ মোট 9 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, আর 18 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা সোমবার থেকে আগামী 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুড়িগ্রাম 3 সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী মাহবুবুল আলম সালিহির মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জামালপুর, ফরিদপুর, নওগাঁতেও মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনের দাখিলকৃত 238টি মনোনয়নপত্রের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, বৈধ ঘোষণা করা হয়েছে 163টি, আর স্থগিত রয়েছে 2টি আসনের প্রার্থিতা। রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও শনিবারই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে ঢাকা থেকে একটি ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান। এরপর তিনি চলে যান হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে। এ নেতার সফরকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সন্ধ্যা ৬টায় সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলবেন তিনি। আগামী দিনে যাতে জাতিকে সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই জাতিকে চট্টগ্রাম বন্দর নিয়ে বিদেশি কোম্পানির সাথে চুক্তির তৎপরতা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, যেসব দল জাতীয় নির্বাচন করবেন তাদের এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত। আনু মোহাম্মদ বলেন, জাতীয় সক্ষমতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পরিচালিত হবে। বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যৌক্তিকতা নেই। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম আকাশ, শাহ আলম সহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর যেহেতু জাতীয় প্রতিষ্ঠান, জাতীয় কর্তৃত্বের কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেই জন্য জাতীয় সক্ষমতার ভিত্তিতে এটা পরিচালনাই হচ্ছে প্রধান করণীয়। আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা, সেই ক্ষমতার সামনে যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো দেওয়া, সেটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব এটা না যে বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া। এবার যশোরে এক জুলাই যোদ্ধাকে ছুরিকাঘাতে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জামাই সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ানো হয়েছে সীমান্তে বিজিবির নজরদারি। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে যশোর সদরের এনায়েতপুর এলাকায় জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকের মাথায় অতর্কিত লাঠি দিয়ে আঘাত করে মুখোশধারী দুর্বৃত্তরা। পরে তার বুক সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে যশোরে বিএনপি নেতা আলমগীর খুনের ঘটনায় সকালে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন নিহতের স্ত্রী। এই ঘটনায় নিহতের মেয়ে জামাই সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকে সীমান্তের বিভিন্ন স্থানে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা। গতরাতে যশোর শহরের শঙ্করপুরের ইসাক সড়কে স্থানীয় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করা হয়। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য ৫৩ টাকা বাড়িয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এর আগে ১,২৫৩ টাকা ছিল। এছাড়া অটো গ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এলপিজি সংকটের কারণে বাজারে ১,২৫৩ টাকার ১২ কেজির সিলিন্ডার ১৮০০ টাকায়ও মিলছিল না। এদিকে টাঙ্গাইলের সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। সকালে সদরের গড়াসিন বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় বিক্রয় রসিদ না থাকায় এবং অধিক দামে বিক্রির দায়ে জামান ট্রেডার্সকে ৫০,০০০ টাকা, একই উপজেলায় আসমা ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং আজাদ ট্রেডার্সকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যাবার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় সেন্ট মার্টিন থেকে ৩০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাংলাদেশ নৌবাহিনী বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটিকে ধাওয়া করে আটক করেন তারা। বোটে থাকা দালাল চক্রের ১০ সদস্য সহ ২৭৩ জনকে আটক করা হয়। অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করেছিল আটককৃতরা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাংবাদিক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান মিয়া। অনুষ্ঠান শেষে সাংবাদিক শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ অর্থ দেওয়া হয়। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করা হবে কিনা সেটার আইনি দিক পর্যালোচনা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সচিবালয় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সঙ্গে মত বিনিময় সভায় তথ্য উপদেষ্টা বলেন, যেহেতু খেলার মধ্যে রাজনীতি টেনে এনে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেহেতু বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া গণভোটের পক্ষে সরকারের ন্যারেটিভ প্রচার করতে গণমাধ্যমের সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। ফলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন অবান্তর। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে, মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে 11টা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে, এই বিষয়গুলো আসলে কি, হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি, না বললে এটার ইমপ্লিকেশন। ক্ষমতার মোহ নয়, গণতন্ত্রের পূর্ণতা আর মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। দলটি বলছে, ভোটের পরিবেশ স্বাভাবিক না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা কঠিন। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান এসব কথা বলেন। রাজধানী গুলশানে দলটির নির্বাচনী কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। 41 সদস্যের কমিটি বৈঠকে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আহমেদ। বৈঠকের মূল আলোচনা ছিল যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের কৌশল, ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে করণীয় এবং দলীয় শৃঙ্খলা বিধান সহ নির্বাচন পরিচালনায় দলের সার্বিক করণীয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন নজরুল ইসলাম খান। বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো সরকারি অফিসে কাউকে এই অনুরোধ করা হয় নাই যে অমুকের মনোনয়নপত্র বাতিল করবো। আর বললেই বা তারা করবে কেন? তাদেরও তো করার কথা না, এটা তারা তো সরকারি কর্মকর্তা, তারা তো কোনো আমার দলের কর্মী না। তারা কাজেই প্রথম পয়েন্ট যেটা, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কেউ একজন লিখেছে, ওটা নিয়ে কাউকে অভিযুক্ত করা বোধহয় সঙ্গত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে ছিল সর্বস্তরের মানুষের ভিড়। বিএনপি সহযোগী সংগঠনের পাশাপাশি মোনাজাতে শামিল হন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশের বাইরে থেকে এসেও শ্রদ্ধা ভরে বেগম খালেদা জিয়াকে স্মরণ করছে মানুষ। জুবাই প্রধানের রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে দাফনের পঞ্চম দিনেও মানুষের উপচে পড়া উপস্থিতি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। সব শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত করতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। জিয়া উদ্যানে আগতরা দোয়া ও মোনাজাতে স্মরণ করেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। স্রষ্টার কাছে প্রিয় নেত্রীকে পরপারে ভালো রাখার প্রার্থনা জানান শোকার্ত মানুষেরা। অনেক বেদনার্থ উনি আমাদের মাঝে নাই। ছেলের বউকে নিয়ে, নাতিকে নিয়ে এখানে এসেছি। আমি উনাকে আমার বিদায়ী মায়ের মতো উনাকে শ্রদ্ধা করি। উনি গণতন্ত্রের মা। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা থেকে এসেছি। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছি যাতে ওরা বুঝে, তাকে চিনে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রীর কবর জিয়ারত করতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সামাজিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা জানান, বেগম জিয়ার আপসহীন চেতনা ধারণ করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। বেগম খালেদা জিয়ার আদর্শ এবং নির্দেশনাকে ধারণ করে ওনার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যে আলোর পথ উনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমরা সেই পথ ধরে হেঁটে চলেছি। আমরা ওনার সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ বিনির্মাণের কাজে নিয়োজিত আছি। একজন রাজনীতিবিদ হিসেবে বিপদের সময়টাতেও দৃঢ়তা রক্ষা করা এবং সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও আপসহীনতাকে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই প্রধান করে দেখার যে মানসিকতা, সেটা যেন বাংলাদেশের সকল রাজনীতিবিদদের মধ্যে সঞ্চারিত হয়
এই গুণাবলী আমরা তার থেকে শিখতে পারি। আমাদের দেশের ইউনিটিকে উনি ধরে রেখেছিলেন এতদিন। জনগণ, উনি এখন আর জাতীয়তাবাদী দলের কেউ না, উনি সারা বাংলাদেশের জনগণের সবার নেত্রী হয়ে গিয়েছেন এবং সবার সেবিকা হিসাবে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ওনার আদর্শকে নিয়ে আমরা যদি ওনার পাশে থাকি তাহলে আমি মনে করি যে সন্তান হিসাবে সেটা আমাদের ঋণ পরিশোধ করাবে এবং আমাদের দায়িত্ব সম্পন্ন হবে। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে থেকে এসেও কবর জিয়ারতে অংশ নিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। মালয়েশিয়া বিএনপি ও যুবদলের নেতাকর্মীরাও দোয়া মোনাজাতে শামিল হন জিয়া উদ্যানে। আমরা ওনাকে হারাইয়া খুব শোকাহত, যে কারণে আপনারা দেখুন আমরা মালয়েশিয়া থেকে আমরা চলে আসছি। যারা ইভেন বিএনপি করেন, অন্য দল করে, তারা ওনাকে আদর্শ হিসেবে নিয়েছে, কারণ উনি খালি দলের জন্য কাজ করে না। আপোষহীনতা দেখা যায় কোনো জায়গা, মানে দেশের ব্যাপারে এবং ইসলামী মূল্যবোধের ব্যাপারে উনি কোনোদিন আপোষ করে নাই এবং আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটা যে আমরা ব্যবসা বাণিজ্য করি অন্যান্য দেশের সাথে ঠিক আছে, কিন্তু কারোর প্রভু মাইনে না। জিয়া উদ্যানে আগত শোকার্ত জনতা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তার পরকালীন শান্তি কামনা করেন। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। এটাকে এজেন্সির খেলা অভিহিত করে এ ধরনের কোনো খেলা বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি বৈঠক শেষে সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে সব অভিযোগ করেন তিনি। মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন আখতার। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোটের আসন ভাগাভাগি এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যুক্তরাষ্ট্র সব ধরনের কারিগরি ও অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানায় এনসিপি।